একটা পোস্ট দেখেছিলাম, সম্ভবত সেটা বাংলাদেশের পোস্ট, যেখানে আপনি বলছেন যে কোনো একজন ছেলে বা মেয়ে, যতদূর আমার মনে পড়ছে, তার রিলেশনে ছিল, সে সম্ভবত ওই পলিটিক্স করতো আর কি, এরকম ব্যাপার স্যাপার। তো তাদের রিলেশনটা যখন ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপের পর্যায়ে চলে আসে, তখন তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ছেলেটা বোধহয় ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড টাপলোড করে দেয়, এরকম ব্যাপার স্যাপার। তো আপনি জাস্ট এই ভাষাটা আমার মনে আছে, জাস্ট এতটুকু দেখেছিলাম যে তার অমুক জায়গাতে লাথি মেরে আমি তাকে খাসি করে দিতাম। আপনার কি মনে পড়ছে পোস্টটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এবং এটা এখনো প্রযোজ্য যে যেই সমস্ত ছেলেরা তাদের প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি ভাইরাল করে প্রেমে ব্যর্থ হওয়ার পরে, বা প্রেম মানে প্রেমের আবেদন জানানোর পরে রিজেক্ট হওয়ার পরে এসিড মারে, নারীদের উপরে, মুখের উপরে এসিড মারে, নারীদের নুড ছবি ভাইরাল করে, নারীদের ব্যক্তিগত ছবি নিয়ে প্রতারণা করে, ব্ল্যাকমেইল করে, নানা ধরনের ব্ল্যাকমেইল করে, তুমি এইটা না করলে আমি এটা করব, তুমি যদি আমার সাথে এই কাজটা না করো তাহলে তোমার ছবি আমি এটা করব, ছবিতে আমি এটা করব। এই ধরনের কথা যারা বলে তাদেরকে অবশ্যই আমি যেখানে পাবো, যদি সামনাসামনি পাই কখনো, তাহলে লাথি মেরে তাদের বিচিয়ে আমি গালিয়ে দেবো। আচ্ছা, এবার ভাইয়া ব্যাপারটা হচ্ছে, আমার যতদূর মনে পড়ছে, তারা একসময় বোধহয় রিলেশনে ছিল, এবং রিলেশন থাকাকালীন সবাই ক্লোজ হয়, ক্লোজ হওয়ার সময় সম্ভবত ছবি টবি তুলে তুলে রাখে, এরকম বহু ক্ষেত্রে হাজার হাজার এক্সাম্পল আছে সামনে, এবং গেস করা যায় যে দুনিয়াব্যাপী এরকম অনেক কিছুই ঘটে চলেছে। তো আজকে আমার একটা অন্তরঙ্গ বন্ধু, সে আজকে লকআপে রাত কাটাচ্ছে। কারণটা হচ্ছে, ইন্ডিয়াতে, ইন্ডিয়ার নিয়ম কানুন সম্বন্ধে একটা সময় ছিল যখন মেয়েদের পিঠটা না দেয়ালে ঠেকেছিল, তখন সেই দেয়ালে পিঠ ঠেকেছিল, তখন মাঝে মধ্যেই শুনতাম, রোজ খবর কাগজে দেখতাম যে বধূ পুড়িয়ে হত্যা করা হয়েছে, মেয়েদেরকে পুড়িয়ে, গৃহবধূকে পুড়িয়ে খুন, এরকম অহরহ দেখা যেত, অহরহ, মানে রোজকার রোজ দুটো তিনটে করে আচ্ছা, দেখা যেত। বুঝেছি বুঝেছি, তারপরে এই জিনিসগুলো আমি জানি, আপনি হ্যাঁ কথাটা একটু শর্ট করে বলেন। হ্যাঁ, আমি এই জিনিসগুলো আমি বুঝেছি, শর্ট করে বলেন। আচ্ছা আচ্ছা, তো তারপরে মানে কয়েকটা ইমপ্লিমেন্ট করা হয়, মানে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, ঠিক আছে, সেখানে 498, 402 এরকম কয়েকটা ধারা আসে। ধারাতে বলা হয়েছে যখন কোনো মেয়ে অভিযোগ করতে আসবে, তাকে থানাতে ফেরানো যাবে না, এবং তার অভিযোগ নিতে হবে, এবং ছেলেটাকে অ্যারেস্ট করতে হবে, সারা রাত 12টা বাজুক, 1টা বাজুক, যখন বাজুক তাকে অ্যারেস্ট করতে হবে, এবং তাকে রিমান্ডে রাখতে হবে, এবং আদালতে পেশ করতে হবে। আদালত তার জামিনটা এই মঞ্জুর আইনটা করে না। যখন হয়েছে, এই আইনটা যখন হয়েছে, এই আইনটার সপক্ষে কি কি যুক্তি, তথ্য, প্রমাণ উপস্থাপিত হয়েছে আপনি কি জানেন? হ্যাঁ, নিশ্চয়ই এগুলোই হবে, যে বধূ পুড়িয়ে হত্যা করছে, তারপরে বলছে গায়ে না না আগুন না লাগে নিজে না না, মরে গেছে। বধূ পুড়িয়ে হত্যা করছে এটা না। এইটার এইটার সপক্ষে যে যুক্তি, তথ্য, প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে, এরকম অসংখ্য হ্যাঁ, এভিডেন্স আছে আমাদের কাছে, যেখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ের উপরে যে যখন এই প্রমাণগুলোকে ধরনের নষ্ট করা ঘটনা হয়। ঘটে, যখন একটা মেয়ের উপরে এই ধরনের ভাই মাঝখানে একটু কথা একটু কম বলেন, আমি কথাটা শেষ করে দিই। বাবা বাবা, তুমি ওকে। এটা ওই দিকে নিয়ে যাও। যেটা ঘটে, যেটা সাধারণত ঘটে, যে একটা মেয়ের উপরে যখন এই ধরনের ঘটনা ঘটে, বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ উপমহাদেশের, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যে সমস্ত দেশে ধর্মপ্রবণ দেশগুলা, এবং যে সমস্ত দেশে সামাজিকভাবে মেয়েদেরকে ছোট করে রাখা হয়, সেই সমস্ত দেশে মেয়েরা থানা পর্যন্ত যাওয়ার মতো সাহস করতে পারে না। থানা পর্যন্ত গিয়ে যে সেটার বিরুদ্ধে একটা মামলা করবে, বা এটার অনেকগুলা কারণ আছে। এটার একটা প্রধান কারণ হচ্ছে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে না। তার ফ্যামিলি তাকে বলে যে তুমি, তোমারই দোষ, তোমারই চরিত্র খারাপ ছিল। মানে সে নানাভাবে তার চরিত্র যে কতটা খারাপ ছিল, সে যে কতটা মানে বেশ্যা, সে যে কতটা হচ্ছে গিয়ে চরিত্রহীনা, তার পোশাক যে কতটা খারাপ, তার ওড়না যে কতটা উপরে, যেটার কারণে তার শরীরের কি কি দেখা যাচ্ছে, এগুলো নিয়ে বিস্তর গবেষণা শুরু হয়। এবং শুধুমাত্র যে পরিবারের সদস্য তারাই না, পুলিশের কাছে গেলে পুলিশ রীতিমতো হ্যারাস করে। পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে, পুরুষ পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার কোথায় কোথায় হাত দিয়েছে, কি কি করেছে, এগুলো ডিটেইলসে জিজ্ঞাসাবাদ করে। এই কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলোর ভিতরে একটা হচ্ছে একজন নারী পুলিশ সদস্যের জবানবন্দি নিতে হবে। একটা রেপ ভিকটিম বা একটা ব্ল্যাকমেইলিং এর শিকার একটা মেয়ে যখন এসে মামলা করবে, একজন নারী সেইটা নিতে হবে। এবং সেই যেই ছেলেটা এই কাজটা করেছে, সে যেন তাকে আর কোনো ভয় ভীতি দেখাতে না পারে, সেই জন্য ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করতে হবে, এবং তাকে যেন জামিন না দেয়া হয় সেইটার ব্যবস্থা করতে হবে। কারণ জামিন পেয়ে গেলে সেই অনেকগুলা কেসে দেখা গেছে সেই ছেলেগুলা এসিড মেরে
অথবা মেয়েটাকে হত্যা করে মামলাটা ধামাচাপা দিয়ে ফেলে। এই সমস্ত প্রেক্ষাপটে এই ধরনের আইন হয়েছে, এই ধরনের শক্ত আইন হয়েছে, কিন্তু তারপরেও তো মানে এই ধরনের ঘটনা থামানো যাচ্ছে না। কিন্তু এই ধরনের ঘটনার পেছনে অবশ্যই কিছু যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে দেখে এই ধরনের কঠিন আইন হয়েছে। এবার বলেন। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু সে একজনের মেয়ের সাথে রিলেশনে ছিল, ঠিক আছে? তো রিলেশনে থাকার পরে মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়, ঠিক আছে? বিয়ে হওয়ার পরে ভাই আপনার বন্ধুর মেয়েটার কথা যে আপনি বলছেন, আপনার বন্ধুর যে কথা বলছেন, আপনি আপনার বন্ধু যে আপনাকে সত্য বলেছে বা আপনি যে আমাকে সত্য বলছেন, সেটা আমি ভেরিফাই করব কিভাবে? একটু আগে এটা একটু বলেন। আপনি ভেরিফাই করবেন কিভাবে? আচ্ছা, আপনার সামনে নিশ্চয় ল্যাপটপ আছে, আপনি উইমেন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, ওখানে ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে যে রেপ কেস গুলো আনা হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে সিংহভাগ মিথ্যা মিথ্যা বলে প্রমাণ ভাই হচ্ছে। এগুলো হচ্ছে খুবই আবার 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 এগুলো হচ্ছে খুবই আমাকে থার্ড ক্লাস কথাবার্তা, খুবই থার্ড ক্লাস আচ্ছা, কথাবার্তা। যে যে সমস্ত রেপ কেস হচ্ছে সেগুলো সিংহভাগ মিথ্যা, এগুলো হচ্ছে খুবই থার্ড ক্লাস, খুবই নোংরা কথাবার্তা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বেশিরভাগ মেয়ে এই পর্যন্ত যাওয়ার মতো সাহসই করতে পারে না, নানা সামাজিক কারণে, নানা তাদের চরিত্র নিয়ে যখন কথা ওঠে, তাদেরকে যখন হেয় করা হয়, সামাজিক ভাবে হেয় করা হয়, সেই রকম একটা পরিস্থিতিতে আপনি যদি বলেন যে এই ভারতের বেশিরভাগ রেপ কেস হচ্ছে যে মিথ্যা, সিংহভাগই মিথ্যা, এরকমের ফালতু, এরকমের থার্ড ক্লাস, এরকমের নোংরা, এরকম অসভ্য কথা, ভাই আমার লাইভে এই সমস্ত অসভ্য কথাটা না বলতে আপনাকে আমি অনুরোধ করছি। এরকমের একটা অত্যন্ত অসভ্য কথা, এরকম একটা অত্যন্ত অসভ্য কথা যে বাংলাদেশ, ভারতের বেশিরভাগ রেপ কেস হচ্ছে গিয়ে মানে মিথ্যা, সিংহভাগ মিথ্যা। ভাই এইরকমের অসভ্য কথা আমি খুব কম শুনেছি, এবং আমি পার্সোনালি আপনাকে এখন সামনে পেলে আপনার মুখে একটা থুতু মারতাম যে আপনি মানে ভারতের যে অসংখ্য নারী রেপ হচ্ছে, আপনি তাদের প্রতি যেই ধরনের যে নোংরা কথাটা আপনি ব্যবহার করলেন, যে যে মেয়েরা সাহস করে, হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে, তাদের ভিতরে কিছু মামলা অবশ্যই মিথ্যা হতে পারে, সেটা কোর্ট ডিসাইড করবে, সেটা ডিসিশন নেয়ার অধিকার হচ্ছে কোর্টের। কোর্ট সমস্ত তথ্য প্রমাণ যাচাই বাছাই করে সেই জিনিসটা অবশ্যই কোর্ট সেইখানে একটা সিদ্ধান্ত দিবে, সেটা আমাদের মেনেও নিতে হবে। কোর্ট যখন সিদ্ধান্তটা দিবে তখন সেটা আমাদেরকে মেনেও নিতে হবে। কিন্তু আপনি উইদাউট কোনো এভিডেন্স, উইদাউট কিছু, আপনি যখন বলছেন যে বেশিরভাগ ভারতের বেশিরভাগ মানে রেপ কেসে যে ঘটনাটা ঘটে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায় না, একটা মেডিকেল টেস্ট যখন করানো হয় বেশিরভাগ সময় দেখা যায় যে সেখানে কর্তব্যরত যে মেডিকেল অফিসার সে থাকে পুরুষ, সে কিছুদিন আগে এই আইন ছিল যে 2 ফিঙ্গার টেস্ট ছিল, যে একজন পুরুষ থাকে, সে পুরুষ গিয়ে 2 ফিঙ্গার টেস্ট করে, দুইটা আঙ্গুল ঢুকিয়ে সে মানে মেয়েটার ভ্যাজাইনাতে, যে মেয়েটা রেপ হয়েছে, সদ্য রেপ হয়ে এসছে, সে এখনো অপ্রকৃতস্থ, তার মানে ভ্যাজাইনাতে 2 আঙ্গুল ঢুকিয়ে পরীক্ষা করা হতো কিছুদিন আগেও, এই আইন ছিল। তারপরে ডাক্তার গিয়ে তাকে নোংরা কথা বলতো, ডাক্তার এসে তাকে নোংরা কথা বলতো, পুলিশের কাছে যখন সে মানে কমপ্লেইন করতে যেত, পুলিশ তাকে নোংরা কথা বলতো, তুমি এত রাতে কি করছিলে এখানে গিয়ে, তুমি কেন বাইরে গেছো, তুমি মেয়ে হয়ে কেন এটা করছো, তুমি মেয়ে হয়ে কেন সেটা করছো। তারপরে সে যদি এইগুলা মানে পরিবারের চাপ তো আছেই, নিজের মা থেকে শুরু করে নিজের বাবা থেকে শুরু করে তারা যখন পর্যন্ত তাকে বলে যে এই মামলাটা মানে এসে নিয়ে গেলে খুব খারাপ হয়ে যাবে, আমাদের পারিবারিক মান-ইজ্জত সব চলে যাবে, এইগুলা টপকিয়ে একটা মেয়ে যখন মানে আদালত পর্যন্ত যেতে পারে, সেই আদালতে গিয়ে ভরা মজলিসে উকিল তাকে প্রশ্ন করে, তুমি কি ওই কাজটা করার সময় মজা পাচ্ছিলে নাকি তোমার কষ্ট হচ্ছিল, তোমার কি এই পিছন দিয়ে ঢুকিয়েছে না সামনে দিয়ে ঢুকিয়েছে, এই সমস্ত প্রশ্ন করে যখন ভরা মজলিসে মেয়েটাকে আবারও ধর্ষণ করা হয়, উকিল দ্বারা ধর্ষণ করা হয়, আপনি এই একটা মেয়ের মানে মাথাটা এতই খারাপ হয়েছে, সে গ্যাংরেপ হওয়ার জন্য, আদালতে গ্যাংরেপ হওয়ার জন্য সে মিথ্যা মামলা করবে। হ্যাঁ অবশ্যই এরকম কিছু ঘটনা হতে পারে, যে কিছু কিছু ক্ষেত্রে কিছু মিথ্যা মামলা হতে পারে, কিন্তু আপনি যখন বলছেন সিংহভাগ, এটা এতটা অসভ্য একটা কথা আপনি বলেছেন, এত নোংরা একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যেটা আপনাকে সামনে পেলে আমি আপনার মুখে থাক করে একটা থুতু মারতাম। আমাদের সাথে চারবাগ, খুব ভালো কথা, আপনি কি আছেন? আর চারবাগ ভাই আপনি কি আছেন? হ্যাঁ আমি আছি, আমি এই জন্যই ঢুকলাম আসিফ ভাই। চারবাগ ভাই আপনি একটু কি কিছু বলবেন এই বিষয়ে?
ভাই আপনি এই যে কথাটা বললেন যে সিংহভাগ মিথ্যে, এটা কিভাবে বললেন ভাই? এর প্রতি আপনার প্রমাণ কি? আপনি কি মানে আপনার আমি পেশা আমি কি আমি আমি আম- ওকালতি বা ল বা কিছু একটা? আমি একটু জানতে চাইছি। ওকালতি পেশা বা ল না, ল আমার পেশা নয়, ওকালতি আমার পেশা নয় না। তাহলে ভাই আপনি আচ্ছা, কি এবার করে আমি কি জানলেন একটু যে বলি? আমি কোন আমি কোন আম- না না আমি একটু বলি ভাই, আমি একটু বলি। মানে আপনার আপনার আমি একটু আপনার বলি। রেফারেন্সিং যদি হয় আপনার বন্ধু আপনাকে বলেছে, এটা তো কোনো ভ্যালিড ভেরিফাই করার মতো কোনো রেফারেন্স হতে আমি পারে না। আপনার বন্ধু আমি আপনাকে কি বলেছে না না বলেছে জাস্ট সেটা দিয়ে ভাই আমাদের কিছু যায় আসে না। আপনি আমাদের আচ্ছা, সামনে ঠিক আছে, এই ভেরি গুড। জিনিসটা আমাদের 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 তো এইখানে এই ওয়েবসাইট দেখাও যায়, এখানে স্ট্রিমিয়ার্ডে ওয়েবসাইট শেয়ারও দেওয়া যায়। আপনি এরকম কোন ভ্যালিড রেফারেন্স আমাদেরকে দেখান যে ভারতের বেশিরভাগ রেপ কেস সিংহভাগ সেটা হচ্ছে মিথ্যা মামলা, সেটার একটা দেখান, প্রমাণ দেখান আমাদের। হুম, দেখুন আসিফ ভাই, আমি একটা কথা আপনাকে বলছি, ঠিক আমি আছে? একটু আপনি আমার আমি কথা একটু দেখতে শুনুন চাচ্ছি, আমাকে। আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র প্রমাণটা, আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র প্রমাণটা। আপনার মুখের কথা, আপনার যেটা মনে হয়, আপনার যেটা মানে খেয়াল হচ্ছে, আপনার মনে হচ্ছে, মনের খায়েশ হচ্ছে এটা এরকম একটা কিছু, এগুলা ভাই আমার কোনো আগ্রহ নাই আমার এগুলো দেখার বিষয়ে। আপনি এই বিষয়ে একটা প্রমাণ ঠিক দেখেন, আছে। কোন এভিডেন্স, কোন আচ্ছা, স্ট্যাটিস্টিক্স থেকে আপনি এই কথাটা বলছেন যে সিংহভাগ ধর্ষণের মামলা হচ্ছে মিথ্যা মামলা। হুম, আমাকে একটু বলতে দেওয়া যাবে? এবার বলি আমি এবার। আমি আপনার কোনো অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা সেটা শোনার আগে আমি না, আমি চাচ্ছি না যে না না আপনি না 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 এভিডেন্সটা না দেখান। না ভাইয়া, শুনুন ভাইয়া, শুনুন, আমি কোনো আপনি আগে অপ্রাসঙ্গিক কথা এভিডেন্সটা বলবো না। দেখান, আমি তারপর আপনার বক্তব্য দিয়েন। আমি আপনার আমি বক্তব্য আমরা আমি শুনবো, আপনার বক্তব্য আমরা শুনবো, শুনবো, অবশ্যই শুনবো। আগে এভিডেন্সটা দেখান, কোথা থেকে পেয়েছেন এটা। কোথা থেকে পেয়েছি এটা? ওয়েবসাইট শেয়ার করা দেখুন, যায়, ওয়েবসাইটে এই যে এখানে না শেয়ার না না বাটনটা না চাপ না দিবেন, না না ওয়েবসাইটটা না অন না করে না না শেয়ার না বাটনটা চাপ না না দিবেন। কথাটা আমি কোথা থেকে পেয়েছি আমি বলি আপনাকে, কথাটা কোথা থেকে পেয়েছি বলি। জাস্ট আজকে সন্ধ্যাবেলাতেই আমি লয়ারের সাথে কথা ভাই বলে আজকে এলাম যে সন্ধ্যাবেলা এই কি হয়েছে হয়েছে। সেটা আমি জানতে চাচ্ছি না, প্লিজ। আপনার আজকে সন্ধ্যা কি হয়েছে, আপনি কি দিয়ে খেয়েছেন হুম হুম সেটা আমি জানতে আমি চাচ্ছি আমি না। আমি আপনি আমি আমাকে এমন আমি একটা আমি রেফারেন্স, এমন একটা এভিডেন্স দেখাবেন, এমন একটা এভিডেন্স আপনি আমাকে দেখান ভারতের বেশিরভাগ রেপ কেস হচ্ছে মিথ্যা মামলা, সিংহভাগ আপনি বলেছেন। সেটা আপনি কোথা থেকে পড়েছেন, কোথা থেকে জেনেছেন, সেটা ভ্যালিড কিনা আপনি কতটুকু চেক করেছেন, প্লিজ দেখান। আর কোনো কথা না না। না আমি চেক করিনি, ভ্যালিডিটি আমি চেক আপনি করিনি। আপনি কোথায় পড়েছেন, তাহলে কোথায় পড়েছেন? কোথায় পড়েছি? নিউজ পেপার বলতে পারেন। কোন নিউজ পেপার এটা? কি আহ আহ ঝান্ডাপান্ডা.com, ঝান্ডাপান্ডা.com না বা না 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 আন্তঃফলকে24.com না এরকম না একটা নিউজ না পেপার না আপনি না পড়েছেন, না তাই তো? না না বর্তমান ওয়েস্ট বেঙ্গলের খুব ভেরিফাইড এবং রিনাউন্ড নিউজ পেপার বর্তমান। চারবাগ ভাই, ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে কোন হ্যাঁ বলেন, চারবাগ ভাই হ্যাঁ, বলেন। মানে বর্তমান কাগজে আপনি বলতে চান যে বেরিয়েছে যে সিংহভাগ রেপ কেস মিথ্যে? বর্তমানে এটা পড়েছেন এটা আপনি? এটা এটা হচ্ছে কবে বেরিয়েছে দয়া আমি করে বলে দিচ্ছি। রেফারেন্সটা দিন, যেদিন আমি 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 অনলাইন এডিশন চেক করে দেখবো। যেদিন পুনের ঘটনাটা ঘটে, অর্থাৎ একটা মেয়ে যেদিন 22টা থাপ্পড় মেরে দেয় একটা ক্যাব ড্রাইভারকে জায়গায় দাঁড়িয়ে, সিসিটিভিটা না থাকলে তাকে জেলেই কাটাতে হতো। যে ভাগ্যিস সিসিটিভিটা সেই জায়গায় কাজ করছিল, ভাগ্যিস, না হলে সে ভাই 22টা থাপ্পড় মেরেও ডেটটা নিত। চেয়েছি, ভাই আমি ডেটটা চেয়েছি। ডেটটা 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 বলতে পারবো না, খেয়াল নেই এই মুহূর্তে আমার। বলতে পারবেন না? খেয়াল নেই? আচ্ছা, না, খেয়াল নেই, সেই খেয়াল নেই এই মুহূর্তে সেই আমার, খেয়াল নেই। সেই যে আমি সেই যে তবে বর্তমানে তবে যেটা তবে পড়েছেন, হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে যে যেটা যে পড়েছেন মানে সেটা কি বর্তমানে কেন নিজস্ব আমি আমি সংবাদদাতা আমি ছিল নাকি আমাকে একটু থেকে? বলতে দিন। নিজস্ব সংবাদদাতা সম্ভবত, তাই তো থাকে আবার। মানে আমরা কথাটার প্রুফটা চাচ্ছি, আপনি যেটা বলবেন তাতে কি এটার প্রুফটা পাওয়া যাবে? তাতে কি এটা ডেটা সোর্সটা পাওয়া যাবে? না হলে আমরা কেন আমি শুনবো? আমি আমি দেখুন, আমি তো আপনাদের মতো আমি, আচ্ছা শুনবেন, ভেরি গুড, শুনবেন না তাহলে ঠিক আছে। আমি যে দাবিটা করেছিলাম না, সেটা আমি উইথড্র করছি এবং ক্ষমা না চাই। না মাসুদ, এরপরে কি আমার কথা শুনবেন? এটা যে তো আমি এই মাসুদ, মুহূর্তে এটা তো হচ্ছে টঙের দোকানের আড্ডাখানা ভেবে যদি আপনি ভুল করেন যে টঙের দোকানের আড্ডায় আপনি যা ইচ্ছা তা বলবেন, এবং সেটাকে কেউ কোনো মানে করবে না, সেটাকে চ্যালেঞ্জ করবে না, চ্যালেঞ্জ করার মতো কেউ নাই। আপনার মনের খুশি মতো, আপনার ইচ্ছা মতো আপনি নিউজ বানাবেন, স্ট্যাটিস্টিক্স বানাবেন এবং আইন আদালত বানাবেন মনের ইচ্ছা মতো, খুশি মতো, তাহলে তো ভাই আপনি ভুল করছেন, আপনি তো ভুল জায়গায় এসেছেন। আপনার উচিত ছিল আপনার মানে আপনার এলাকার যে টঙের দোকান আছে, যেখানে বসে কিছু আত্রা ফাত্রা লোক চা বিড়ি খায়,
এবং মেয়েদের পোশাক কতটুকু কম সেটা নিয়ে রসালো আলাপ আলোচনা করে, মেয়েদের কেন ঢেকে ঢেকে রাখা উচিত এটা নিয়ে রসালো আলাপ আলোচনা করে। সেই জায়গায় গিয়ে আপনিও যেহেতু একজন রসালো মানুষ, আপনি গিয়ে সেখানে গিয়ে এই ধরনের কথা বলা উচিত ছিল আপনার, যে হ্যাঁ বেশিরভাগ রেপ কেসই হচ্ছে ভুয়া, কোনো রেপ হয় না, দেশে সুখে শান্তিতে ভরে যাচ্ছে, দেশে একেবারে মানে মানে শান্তি একদম জোয়ার বয়ে যাচ্ছে, কোথাও কোনো রেপ হচ্ছে না, মেয়েদেরই দোষ, মেয়েরাই মানে ছেলেদেরকে দুষ্টু মেয়েরা ছেলেদেরকে ইয়া করার জন্য রেপ কেসে ফাঁসায় দেয়। হ্যাঁ, আপনার উচিত ছিল সে সমস্ত রসালো ইয়াং মানে ফাত্রা পোলাপানের সাথে যারা চায়ের দোকানে বসে চা বিড়ি খায় আর মেয়েদের পিছন থেকে পিস করে, এদের সাথে কি এই আলাপ আলোচনা গুলো পারা উচিত ছিল। আপনি কেন আমাদের লাইভে এসে এই কথাগুলো বলছেন ভাই, বুঝতে পারছেন? না, আমি একদম মানে আমি কথা বলছি না, অপমান অপদস্থ করা উচিত, আপনাকে চরম ভাবে অপমান অপদস্থ করা উচিত। যে কথাটা আপনি বলেছেন, ভারতের অসংখ্য নারী, অসংখ্য ধর্ষিত নারী, তাদের প্রতি যে অসম্মান, তাদের প্রতি যে মানে তাদেরকে যেভাবে আপনি হেয় করলেন, হ্যাঁ, হাজার হাজার নারী ধর্ষিত হয়ে তারা সুবিচার পাচ্ছে না, তারা আত্মহত্যা করছে। আমি তাদের ফেভারে কথা বলছি। আসিফ ভাই আমি তাদের ফেভারেই কথা বলছি, আমি তাদের এগেইনস্টে কথা বলছি। অসংখ্য নারী পারিবারিক ভাবে সামাজিক ভাবে হেয় হচ্ছে, আপনি এসে বলতেছেন সিংহভাগ ধর্ষণের কেস ভুয়া। মানে ফাইজলামির তো একটা সীমা আছে, তাই না? ফাইজলামির একটা সীমা নেই? না, ফাজলামির সীমা তো অবশ্যই আছে। আপনি আমার কথা শুনে আপনি যদি আপনার মতো বলেই যান আপনি আপনার পক্ষ রেখেই যান, তাহলে তো অপোজিট করছি, আপনাকে মিউট করছি। আপনাকে আমি বলেছিলাম না যে যেই পুরুষেরা মেয়েদের নুড ভাইরাল করবে তাদেরকে আমি বিচিতে লাথি মারবো, আপনাকে সামনে পেলে এখন আমি আপনার বিচিতে ভাই লাথি মারতাম, কষায়া, যেন আপনার বিচি দুটা মুখ দিয়ে বের হয়ে যায় সেইভাবে একটা লাথি মারতাম আপনার বিচিতে, বুঝছেন? মানে এরকমের একটা অসভ্য কথা, এরকম একটা অসম্মানজনক কথা। হ্যাঁ চারবাক ভাই বলেন। আসিফ ভাই, এই কথাটা তোলার উদ্দেশ্যটা কি আমি এখনো ঠিক বুঝতে পারছি না, ওনার এই কথাটা তোলার উদ্দেশ্যটা কি? এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যে ধর্ষণের কথা বলছেন, ধর্ষণের সংজ্ঞাই তো ভারতবর্ষে ঠিক মতন ভাবে ডিফাইন করেনি। সেই মানে ব্রিটিশরা যে আইন করেছিল সেই অনুযায়ী ধর্ষণটা রয়েছে। আমি 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 জানি না, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে কেউ শুধরে দেবেন। ধর্ষণের মধ্যে ম্যারিটাল রেপ নেই, যেটা মানে 2-3 আগে মানে কয়েকটা হাইকোর্টে, কয়েকটা স্টেট হাইকোর্টে পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে ম্যারিটাল রেপ ইজ নট পার্ট অফ ধর্ষণ। মেয়েদের কথা ছাড়ুন, ছেলেদের সঙ্গে যদি যৌন ইয়ে করা হয়, অত্যাচার করা, সেটাও তো ধর্ষণের মধ্যে পড়া উচিত, তাই না? মানে একটা ছেলেকে যদি মানে সেক্সুয়ালি অ্যাবিউজ করা, সেটাও তো ধর্ষণের মধ্যে পড়া উচিত। সেটাও নেই। যেখানে ধর্ষণের সংজ্ঞাই নেই, সেখানে মানে রেপ কেসগুলো ঠিক হলো কি না হলো মানে। এবং একটা জিনিস হয়, এবং এই কথাটা আমি বলছি এই জন্য কেননা আমি নিজে একটি মানে লয়ের পরিবার থেকে, আমি ওই জন্য বলছি। কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে সেকশন 498A, রাইট? সেকশন 498A কিছু কিছু ক্ষেত্রে অ্যাবিউজ করে কিছু মহিলা এনেছেন কেস নিজের ইনলসদের বিরুদ্ধে, কিন্তু দ্যাট ইজ নট ধর্ষণ, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। এবং এই কথাটা সত্যি যে গ্রামেগঞ্জে এবং বহু জায়গায় যেখানে মানে ধরুন যে পুলিশ স্টেশনগুলোতে একখানা আনওয়েলকামিং অ্যাটমসফিয়ার থাকে, পুলিশ স্টেশনে কোনো মহিলা থাকেন না ইত্যাদি, সেখানে বহু কেস রিপোর্টেড হয় না। ঠিক আছে, দিস ইজ দ্য গ্রাউন্ড রুলস। কিছুটা জানা আমার নিজের মানে 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 পরিবারের সোর্স থেকে জানা, যে কোন আইনটা কিভাবে মিসইউজ হয় বা কোন আইনগুলো বা কোন জিনিসগুলো রিপোর্ট হয় না, এই তথ্যগুলো। তো প্রথম কথা, ধর্ষণটা ঠিক মতন সংজ্ঞায়িত করা নেই। অনেক ধরনের কেস মানে ম্যারিটাল রেপ তার মধ্যে মিসিং, আরো ধরনের কেস মিসিং, এবং বহু জায়গায় যেখানে গ্রামে গঞ্জে একটু জায়গায় সেখানে সেগুলো অনেক জায়গায় রিপোর্টেড হয় না। আমার নিজের দেখাটি কেস ছিল আমার কলেজের টাউনে, সেটা একটি অত্যন্ত মানে টাউন মানে 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 স্মল টাউন। সেখানে বাইরে থেকে ছেলেরা এসে দলিত মানে মানে লোকাল ট্রাইবাল মেয়েদেরকে ইয়ে করে দিয়ে পালিয়ে গেছে। তারপর সেগুলো রিপোর্ট হয়নি, সেটা তাদের মধ্যে বা আমার টাকা নিয়ে এসে বোঝাপড়া করে মিটিয়েছে। তো এরকম তো হচ্ছেই। তো এর মধ্যে উনি যেসব তথ্য নিয়ে এসছেন সেগুলোর কেন নিয়ে এসছেন সেটার মানে পয়েন্টটা কি সেটা ঠিক বুঝতে পারছি না। থ্যাংক ইউ। চারবাক ভাই, পয়েন্টটা হচ্ছে উনি এসে শুরুতে যে জিনিসটা জিজ্ঞাসা করেছেন, ওনার টোন থেকে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে কোনো ছেলে যদি তার প্রাক্তন প্রেমিকার বা ধরেন প্রেমিকা হয় নাই এরকম কিছু, এদের ধরেন প্রেমে প্রত্যাখ্যান হয়েছে, প্রেম
মানে প্রেম নিবেদন করেছে কিন্তু প্রত্যাখ্যান হয়েছে, এরকম কোন ছেলে বা প্রেম করার পরে যদি প্রত্যাখ্যান করে থাকে, এরকম কোন ছেলে যখন কোন ধরনের ব্ল্যাকমেইল করে সেই সমস্ত মেয়েকে, তুমি এইটা না করলে আমি এটা করব, তুমি আমার সাথে প্রেম না করলে আমি তোমার নূর ছবি ভাইরাল করে দিব, আমি তোমার গোসল করার ছবি ভাইরাল করে দিব, আমি তোমার সাথে প্রেমের সমস্ত ভাইরাল করে দিব, এগুলো ইন্টারনেটে ছেড়ে দিব, তোমার বাবা মার কাছে পাঠাবো, এই ধরনের কথা যারা বলে, আমি বলেছি, এখনো দায়িত্ব নিয়ে বলছি, এরকম কোন বদমাইশ, ইতর বদমাইশকে যদি আমি সামনে পাই, আমি তাদের বিচি কষিয়ে ধরাম করে লাথি মারবো, যেন বিচিটা মুখ দিয়ে বের হয়ে যায়, এইভাবে, মানে মুখ দিয়ে বের হবে না, কিন্তু তারপরে আমি করার জন্য বলছি যে এমন ভাবে লাথিটা মারবো বিচিতে, এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ড, যে এই রকমের বদমাইশ উনি এই পয়েন্টটা নিয়ে এসে আমার এই পয়েন্টের বিরোধিতার জন্যই সম্ভবত এই কথাগুলো বলছেন চারবার ভাই। মানে আমি বুঝি না, মানে আপনারা কি পান, আমি আই রিয়েলি ডোন্ট গেট ইট। মানে কি চানটা কি আপনি? আপনি আপনার কথাটা তো উইথড্র করে নিলেন, এবার কি, হোয়াটস ইওর নেক্সট স্টেপ? মানে চারবার ভাই, ভারতে অসংখ্য স্কুলে যাওয়ার মেয়ে, তাদেরকে এলাকার যে চ্যাংড়া ছেলেগুলা রাস্তাঘাটে যখন ডিস্টার্ব করে, প্রেম নিবেদন করে, প্রেমের চিঠি লেখে, প্রেমের চিঠি লিখতে পারে, প্রেম নিবেদন একটা ছেলে করতেই পারে, কিন্তু প্রেম না করলে তোর মুখে অ্যাসিড মেরে দিব, তোকে আমি পোড়াই দিব, তোকে আমি এটা করব, তোকে আমি মারবো, তোকে আমি রাস্তার মাঝখানে তোর ওড়না ধরে টান দিব, প্রেম না করলে, এই ধরনের জিনিস যারা বলে, তখন তো বেশিরভাগ সময় দেখা যায় সেই মেয়েটা বাসায় তার ফ্যামিলিকে এই জিনিসটা ইনফর্ম করতে ভয় পায়, লজ্জা পায়, যে কিভাবে বলবে, সেই বকুনি খাবে, সেই বকুনি খাবে, এবং তার পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে, তার পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে ভাই। হ্যাঁ, বাবা বলতে পারে যে তো এরকম যখন হচ্ছে তখন আর তোর স্কুলে যাওয়ার দরকার নেই রে, তুই কলেজে যাস না, তুই বাসাতেই থাক, তোর বিয়েটা দিয়ে দিই। মানে একটা মেয়ের জীবনটা সেখানেই শেষ। সে হয়তো একটা বিজ্ঞানী হতে পারতো, সে হয়তো একজন ম্যাথমেটিশিয়ান হতে পারতো, তার জীবনটা কিন্তু সেখানেই শেষ হয়ে গেল। আপনি চিন্তা করেন কতখানি ভয়ঙ্কর এই ব্যাপারটা। আসিফ ভাই, তার জীবনটা তখন শেষ হবে না, তার জীবনটা কয়েক বছর বাদে শেষ হবে। কেন, যেটা করা হবে, তাকে গ্রাজুয়েট করানো হবে, তারপর তাকে মাস্টার্স করানো হবে, তারপর তাকে দরকার হলে পিএইচডি করানো হবে, নিয়ে তারপর তাকে ঘরে বানানো হবে, নিয়ে সে ওখানে বসে থাকবে, ঘরে কাজকর্ম করবে। জীবনটা তার কয়েক বছর বাদে শেষ হবে। কিন্তু মানে তার আগের পর্বে সেইটুকু, মানে এমনও হয়েছে, এবং আমি জানি আমার নিজের ফ্যামিলির লোকজনের সঙ্গে হয়েছে, আমার মানে কার সঙ্গে যে বলছি না, কিন্তু নিজের ফ্যামিলির সঙ্গে হয়েছে, যে কলেজে ঢোকার বা ইউনিভার্সিটিতে ফেরত যাওয়ার যে রাস্তাগুলো, সেখানে কিছু কিছু ছেলে বসে থাকে, এবং রাত্রিবেলা বিশেষ করে গায়ে হাত ফাত দেওয়া পর্যন্ত চলে। অ্যাসিড ফ্যাসিড তো পরের কথা, গায়ে মানে তখন গায়ে ফায়ে হাত দিয়ে চলে। এবং এটা মানে আমাকে বলতে ভয় পেয়েছে ডিরেক্টলি, জানি না কেন ভয় পেয়েছে, কিন্তু মানে মানে আমার ওয়াইফকে বলেছে যে জানো তো দিদি বা বৌদি, এই এই ব্যাপার আমাদের সঙ্গে হয়েছে। চিন্তা করুন যে মানে কি ভয়ঙ্কর চিন্তা করুন, আপনি রাস্তা দিয়ে বা একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ তার উপর মানে বডলি, মানে এমন নয় যে তাকে ধরে ধর্ষণ করা, সেটা বলছি না, কিন্তু বডলি তাকে এখানটা ছুঁয়ে সেখানটা ছুঁয়ে। এবং বাসে ট্রামে তো মানে কোনো, মানে এটা হয়, এটা হরদম হয়। পশ্চিমবাংলায় একটুখানি লিবারেল জায়গা বলে অনেক সময় আমি দেখেছি যে মানে মানে বাসের লোকজন ঘাড় ফাট ধরে মার দিয়েছে এরকম কাউকে, যে এরকম অসুবিধা আমি করেছিল। মানে পশ্চিমবাংলা সেই তুলনায় অনেক বেশি লিবারেল জায়গা, কিন্তু হরিয়ানা বরং কোনো জায়গায় ভয়ঙ্কর ব্যাপার। পশ্চিমবাংলায় তো তবু অনার কিলিং ব্যাপারটা নেই, হরিয়ানা বা অন্য জায়গায়, নর্থ ইন্ডিয়ায় অনার কিলিং ব্যাপারটা আছে, ওয়েস্ট ইন্ডিয়া, সেগুলো মারাত্মক ব্যাপার, অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার সেগুলো। ভাই, আমি যতদূর জানি যে ওয়েস্ট বেঙ্গলে এই বিষয়টাকে পলিটিক্যালি, যে বাম সরকার ছিল সেই বাম সরকার পলিটিক্যালি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে এবং খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। পশ্চিমবঙ্গে এইটার প্রভাব খুবই কম, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা ভয়ঙ্কর অবস্থা। বাংলাদেশে কিন্তু খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর অবস্থা। আপনি কল্পনা করতে পারবেন না। আমার ওয়াইফের এমন কোনো দিন যায় নাই সে বাইরে গিয়েছে অথচ এই ধরনের ঘটনা ঘটে নাই। আমার ওয়াইফ তো আমাকে প্রতি সময় কয়েকদিন পর পর এই ধরনের ঘটনাগুলোর কথা বলে, বাসে, ট্রেনে, রিক্সায়, সিএনজিতে, এমনকি স্কুলে, কলেজের টিচার পর্যন্ত থেকে শুরু করে এমন কিছু নাই, এমন কোনো দিন নাকি তার যায় নাই যেদিন সেই ধরনের মানে পরিস্থিতির শিকার হয় নাই। কি ভয়ঙ্কর ব্যাপার ভাই। মানে
একটা মেয়ে কি মানে চলাফেরা করতে পারবে না? একটা মেয়ে কি মানে মানে নিজের ইয়াটা নিয়ে, এটা তো ঘিন ঘিন লাগে, তার তো ঘিন ঘিন লাগে, একটা মেয়ের তো ঘিন ঘিন লাগে, একটা লোক তাকে বিনা অনুমতিতে তাকে টাচ করতেছে, এটা তো একটা ঘিন ঘিনা ব্যাপার। সে তো মানে এটা মানসিক সমস্যা তৈরি হয় এখান থেকে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং অনেকে শুনেছি মানে পারিবারিক দিক থেকেও অনেক রকম, মানে অনেকেই আছে মানে অমুক কাকা তমুক মামা অমুক জ্যাঠা, তারাও বাড়ির বাচ্চা বাচ্চা মেয়েদের উপর এটা করেছে, এবং সেখানে তো একদমই বলতে পারবে না, সেখানে তো বললে সর্বনাশ হয়ে যাবে তার, মানে সেটাও আছে ফ্যামিলি, মানে ফ্যামিলির মধ্যেই এরকম মানে অ্যাবিউজার লুকিয়ে আছে অনেক জায়গায়, এরকম কিছু কিছু সার্ভে আছে মানে। আচ্ছা মাসুদ, আপনি তাহলে আনমিউট করে বলেন, আপনার আর কোনো বক্তব্য থাকলে বলেন। আপনার সাথে ভাই আমি আর বেশিক্ষণ কথা বলতে ইচ্ছুক না, আপনি আনমিউট করে দ্রুত আপনার কথা শেষ করে বিদায় হন ভাই প্লিজ। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি কথা বলে বিদায় হন ভাই প্লিজ। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলছি বলেন। কোনো সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সম্পর্ক থাকলেও কোনো ছেলে বা মেয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ছেলেটার মেয়েটার ছবিটা ভাইরাল করে দিল, এটাকে আপনি খারাপ বলছেন। সম্পর্ক ভেঙে গেল, কোনো মেয়ে যদি ছেলের নামে গিয়ে ফোন আমি টেক্সট খারাপ করে দেয়, বলছি না, ঠিক আছে, আমি ভেঙে খারাপ গেল, বলছি জাস্ট না, ভেঙে গেল তো। আমি খারাপ বলছি না, পৃথিবীর যে কোনো সুস্থ মাথার মানুষই খারাপ বলবে। হুম হুম হুম। এবার 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 সম্পর্কটা ভেঙে গেল, যাওয়ার পরে মেয়েটা বললো না এটা রেপ হয়েছে, আমার সঙ্গে রেপ করেছে, অথচ দুজন ক্লোজ হয়েছে দুজনের সম্মতিতে। এখানে একটা নিয়ম হচ্ছে ছেলেটার মুখের কথার কোনো দাম দেওয়া হয় না, এবং এটা একটা নন বেলেবল অফেন্স। তো আপনি যদি সেই ছেলেটাকেও খারাপ বলেন, তাহলে আমিও তাকে আপনি খারাপ বলবো, তাহলে নিশ্চয়ই আপনি তাহলে আপনি নিশ্চয়ই রেপ কোর্টে একটা গিয়ে জঘন্য মামলাটা ঘটনা। করবেন, কোর্টে গিয়ে হুম মামলাটা করবেন যে আমি হুম রেপ করি নাই, যেটা হয়েছিল হুম কনসেন্টই হয়েছিল। কোর্ট হুম অবশ্যই দুই পক্ষের হুম যুক্তিতর্ক শুনে একটা সঠিক হুম সিদ্ধান্তে পৌঁছাবে। আপনি যদি সেই জিনিসটা হুম মানে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে কোর্ট অবশ্যই শুনবে। হুম কিন্তু হুম। আপনি যদি তো কোর্টে গিয়ে এই ধরনের হাস্যকর সব মন্তব্য করেন যে ভারতের বেশিরভাগ সিংহভাগ রেপ কেস হচ্ছে ভুয়া, তাহলে তো ভাই আপনি এবং আপনার বন্ধুর চরিত্র কি সেটা তো ভাই, আমি যদি কোর্টের বিচারক হতাম আমি অন্তত আপনাদের কোনো এভিডেন্সকে আমি আসলে গ্রাহ্য করতাম না। গ্রাহ্য করতেন না, খুব ভালো কথা, অ্যাকচুয়ালি খুব আসিফ ভাই, ভালো আমি কথা। একটু এবার আমি একটু প্রমাণ চাইছি এবার এখানে, এবার আপনার এবার যদি এবার এই যে আহ, এই যে এই যে এই যে প্রসেসটা হ্যাঁ মাসুদ, প্রসেসটাতে আপনি লেগে যায় 1 বছর, চারবাগ আমার ভাই, সামাজিক চারবাগ ভাই সম্মান আপনার শেষ, কাছে, সবকিছু শেষ। মাসুদ আপনার একটু থামেন। হ্যাঁ চারবাগ ভাই আপনি বলেন, আপনার কথাটা বলেন। আমি একটু প্রমাণ চাইছি যে ছেলেটার মুখের কথার কোনো দাম দেওয়া হয় না, মেয়েটার মুখের কথা দাম দেয়, আমি এটার একটু প্রমাণটা চাইছি। হ্যাঁ মাসুদ, আপনি এটার প্রমাণ দেন তো যে ছেলেটার মুখের কথার কোর্টে কোনো দাম নেই, মেয়েটার মুখের কথাই যদি দাম আছে, এটার প্রমাণটা কি? এই কোন আইনে লেখা আছে যে ছেলেটার যে ধর্ষক হিসেবে হয়েছে, অভিযুক্ত হয়েছে, তার মুখের কথার কোনো দাম নেই, শুধুমাত্র মেয়েটার মুখের কথারই দাম আছে? এটা কোথায় লেখা আছে, কোন আইনে বলেন তো একটু? আচ্ছা, এবার কোনো কেস রুজু হওয়ার থেকে শাস্তি হওয়া অবধি বা কোনো একটা কনক্লুশনে আসা অবধি লেগে যায় বছরের পর বছর। অর্থাৎ ছেলেটাকে থাকতে হবে লকআপে, তার সামাজিক সম্মান শেষ, তার টাকা পয়সা শেষ, তার আপনাকে তার যেটা পরিবারের জিজ্ঞাসা করেছি, সঙ্গে আপনি সম্পর্ক যেটা শেষ। দাবি করেছেন, আপনি যেটা দাবি করেছেন, যেটা জিজ্ঞাসা করেছি হুম যে আপনি হুম বলছেন ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যই কোনো কোর্টে গ্রহণ করা হয় না, এবং ধর্ষণ যে ধর্ষিতা হয়েছে বলে দাবি করছে তার প্রত্যেকটা কথাকে দৈববাণী হিসেবে গ্রহণ করা হয় কোনো তথ্য প্রমাণ হুম ছাড়াই। এইটার এভিডেন্সটা হুম। একটু দেন প্লিজ, আর কোনো বাড়তি কথা বলেন না, না, এইটার এভিডেন্সটা দেন। এটা কোন আইনে আছে? আইনে নেই তো, আইনে তো বলছি না আমি। আইনে নয়, আমরা আইনের আমরা কথা, লিগ্যাল স্ট্যাটিস্টিক্স আইনের দেখতে চাইছি আইনের কথা ভাই। বলছি না, তাকে তাকে যে এক জায়গায় ডিটেন করা, এই আমিও আইনের কথা ডিটেন বলছি না করার মাসুদ সময় ভাই, তার মুখের আমিও আইনের কথার কোনো কথা দাম বলছি নেই। না আচ্ছা আইনের ভাই, কথা আমি বাদ আইনের কথা দিলাম। বলছি না, আমি লিগ্যাল স্ট্যাটিস্টিক্স চাইছি। আপনার কাছে নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স মানে কোর্স, মানে কোর্টে এফআইআর এর স্ট্যাটিস্টিক্স কোন কোথায় কি হয়েছে সেটা স্ট্যাটিস্টিক্স সব আছে, যে জন্য আপনি এটা বড় গলায় বলছেন, জাস্ট কোনো উকিলের হ্যাঁ সঙ্গে হ্যাঁ, চার আড্ডায় নিশ্চয়ই কথা না নিশ্চয়ই বলে। নিশ্চয়ই তা আমি সেটা নিশ্চয়ই দেখতে চাইছি। নিশ্চয়ই। হ্যাঁ, সেটা দেখতে চাইছি। আচ্ছা মাসুদ, হ্যাঁ, আপনি কি আপনি কি মাসুদ আপনি কি জানেন যে যখন এই যে মেডিকেল টেস্টটা হয়, একজন ধর্ষণের অভিযোগ যখন করে মেয়েটার, যখন মেডিকেল টেস্টটা হয় সেইখানে কি কি প্রসিডিউর অ্যাপ্লাই করা হয়, এবং যে সম্মতিতে যে যৌনতা হয়, এবং ধর্ষণের ধর্ষণের যে যৌনতা হয়, ধর্ষণের ক্ষেত্রে যে ধরনের যৌনতা ঘটে, ধর্ষণের ক্ষেত্রে যে ধরনের আসলে ঘটে, সেটার ভিতরে
কি ডাক্তাররা পার্থক্য করতে পারে না? আপনার কি মনে হয় ডাক্তার? অবশ্যই পারে, অবশ্যই পারে, না না অবশ্যই পারে, না 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 অবশ্যই পারে, অবশ্যই পারে, নিশ্চয়ই পারে। তাহলে তাহলে সেটা মেডিকেল টেস্ট যখন করাচ্ছেন, এটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে কিনা, ফোর্স অ্যাপ্লাই হয়েছে কিনা, মেডিকেল টেস্টে যখন মেয়েটা করাচ্ছে তখন কি এই জিনিসটা ধরা পড়ে না যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে নাকি পারস্পরিক সম্মতিতে মানে ঘটনাটা ঘটেছে, এটা কি ধরা পড়ে না? আপনি আমার কথাটা বুঝলেন না। আমি এখনো বলছি, যদি মেয়েটা মুখের কথা বলে থাকে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, অথচ কোনো সিমেন্ট স্যাম্পেল আছে না, অন্য কোনো ফোর্সফুলি কিছু করা হয়েছে, সেই প্রমাণ আছে, তাহলে কিছু হয় না, আমি জানি। কিন্তু প্রসিডিওরটাতে লেগে যায় বছরের পর বছর, সেইখানে ছেলেটার মুখের কথা শোনা হয় না, আমি সেটা বলেছি। আপনি তো মানে বুঝতে পারলেন না আমার কথাটা, আমি এটাই বলেছি আগে, যে সাজাটা মানে কনক্লুশনটা প্রুফ ছাড়া আসে না। ভাই সেটা স্ট্যাটিস্টিক্সটাই তো চাইছি, যে কতগুলো ভাই 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 জেলে থেকে ভাই তো চাইছি। ভাই ভাই আমি 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 এটার এভিডেন্সটা একটু দেন। মনে করেন পশ্চিমবঙ্গে গত এক মাসে 4000 ছেলের বিরুদ্ধে রেপ কেস মামলা হয়েছে, এবং 4000 ছেলে আসলে 4000 এর ভিতরে 3900 জনই আসলে রেপ করে নাই, কিন্তু তাদের ইয়াটা করতে অনেক বছর সময় চলে গেছে। তারা এই যে 3900 মানুষ, তারা 2 বছর ধরে জেলে ছিল। এরকম একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদেরকে দেন, যেটা কোন একটা ভ্যালিড একটা মানে ইসে ছাপা হয়েছে, সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখতে যাচ্ছি আপনার কাছে। আপনার সঙ্গে যিনি আছেন উনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনার সাথে যিনি আছেন চারপাক ভাই, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আপনি? আমি এখন বাসিন্দা নই, তবে আমি জন্মেছি, বড় হয়েছি, বহু বছর ছিলাম পশ্চিমবঙ্গে। আমি পশ্চিমবঙ্গের ছেলে। আচ্ছা, পশ্চিমবঙ্গের ছেলে, খুব ভালো কথা। আপনি কি মানে মানে খুব বোধহয় সম্প্রতি বোধহয় আপনি পশ্চিমবঙ্গে পা দেননি, যাই হোক। তবে আমি বলে রাখি, যদি কোনো অভিযুক্ত হয় এবং তার সম্প্রতি বলতে গত 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে বোধহয় আপনি সম্ভবত আপনার কাছে আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা চাচ্ছিলাম, আপনার কাছে কোনো এভিডেন্স চাচ্ছিলাম। আমি আপনাদের মতো লাইভ করি না, আমার কাছে ডেটা থাকে না। পশ্চিমবঙ্গে গত পরশুদিন গিয়েছেন, আমি লাইভ করি না, আমার কাছে ডেটা থাকে না। না না আমার কাছে ডেটা থাকে না, আমি লাইভ করি না। লাইভ থাকার সাথে ডেটা থাকার সম্পর্ক কি? হ্যাঁ বলুন। হ্যাঁ, 20 বছর জেল খেটে বেরিয়েছে একজন, তার পরিবারের সবাই মারা গেছে, এগুলো দেখা যায় না? জাস্ট নিউজ পেপারে দেখছি 20 বছর পরে নির্দোষ প্রমাণ হচ্ছে, তার তো সবাই মরে গেছে, তার তো বাড়িতে কেউ নেই, তার তো সামাজিক সম্মান শেষ। সেই একটা দেখে আপনি অ্যাজিউম করলেন যে সেটাই ভাই সামনে, না সামনে এসছে একটা, একজনের সঙ্গেও কেন হবে? আমার প্রশ্ন সেটা, সামনে এসছে একটা, কারোর সঙ্গে হওয়া উচিত না, কারোর সঙ্গে রেপটাই বা কেন হবে? না কারোর সঙ্গে রেপটাই বা নিশ্চয়ই কেন হবে, সেটাই তো বলছি, কেন হবে? আমি হ্যাঁ বলুন। হ্যাঁ আমার পরিবার হচ্ছে 72 বছরের শ্বশুর, তার নামে এফআইআর করছে, জিডি করছে যে আমাকে রেপ করেছে বৌমা। কি ব্যাপার? আসলে তার সম্পত্তিটা লিখে দিচ্ছে না। শ্বশুর 72 বছর বয়স, মেডিকেলি সে আনফিট প্রমাণ হলো। আপনি যে মুখের কথাগুলো বলছেন, আপনি যে আপনার মুখের কথাগুলো যে আমরা শুনতেছি, এটা কোন একটা ভেরিফাইড সোর্স থেকে আপনি আমাদেরকে সেই স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছেন না কেন? আমরা রোজ নিউজ চ্যানেল খুলে বসি, রোজ আপনি ঝান্ডাপান্ডা.com বা phaltu24.com ওয়েবসাইটে কি পড়েন সেগুলো জানার তো ভাই আমাদের ইচ্ছা নাই। আপনি কোন একটা ভেরিফাইড সোর্স থেকে? ঠিক আছে, আপনার যদি ভাই এআইআর কি জিনিস জানেন? এআইআর বলুন। জানেন কি? জিজ্ঞেস করছি, না জানলে বলুন। না, অল ইন্ডিয়া রিপোর্টার। না জানি না। এআইআর হচ্ছে অল ইন্ডিয়া রিপোর্টার। আচ্ছা, অল ইন্ডিয়া রিপোর্টার হচ্ছে লিগ্যাল ডেটাবেস। আবার বলছি, আমি নিজে কিন্তু একটি আইনি পরিবার থেকে। আমার বাবা হাইকোর্টে বহু বছর প্র্যাকটিস করেছেন, অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও আছেন লিগ্যাল প্রফেশনে, পুলিশে কেউ আছেন। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবার লাইব্রেরিতে এআইআর ভর্তি, যেগুলো দেখে কেস প্রিপেয়ার করতে হয়। অল ইন্ডিয়া রিপোর্টার যেটা, এখান থেকে আপনি দেখান খুঁজে, এখানে সব কেসের স্ট্যাটিস্টিক্স আছে, আপনি এখান থেকে আমাকে খুঁজে দেখান যে কোথায় কি ইয়ে হয়েছে। আমি খবরের কাগজে কি হয়েছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ রাইট রেফারেন্স। খবরের কাগজে কিছু খবর জিনিস আছে, কিছু জিনিস আসে না। এআইআর হচ্ছে একটি অথেন্টিক রেফারেন্স, অল ইন্ডিয়া রিপোর্টার।
প্রত্যেক বছর বছর বেরোয়, প্রত্যেক মোটামুটি সারা দেশের হাইকোর্টের নানান কোর্টের ইয়ে থাকে, সেখান থেকে দেখুন, সেখান থেকে দেখান দয়া করে। ধন্যবাদ। ইনফ্যাক্ট আপনি যে বললেন এর আগে আমি জানতাম না বলে কিছু হয়, সুতরাং আমার কাছে নেই, আমি জানতামই না কি জিনিস এটা, আপনি কিভাবে হয়। আচ্ছা তাহলে এটা ঠিক আছে, এটা এটা মাসুদ আপনাকে আজকে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভাই। আপনি যখন নেক্সট দিন যখন আসবেন, যখন এই ধরনের উদ্ভট দাবি দাওয়া করবেন এসে, সিংহভাগ রেপ হচ্ছে ভারতে, সিংহভাগ রেপ হচ্ছে ভুয়া, সেগুলো হচ্ছে মিথ্যা মামলা, এই ধরনের উদ্ভট হাস্যকর এবং খুবই অবমাননাকর, খুবই নারীর প্রতি খুবই অসম্মানজনক, খুবই অবমাননাকর কথাবার্তা যখন বলবেন এসে, তখন কিছু এভিডেন্স নিয়ে তারপরে আসবেন। এভিডেন্স ছাড়া আপনার কোনো কথা, আপনার মনে কি হয়, মনে কি আসে, আপনার বন্ধুর সাথে কি হয়েছে, এইগুলা আমরা ভাই শুনতে আগ্রহী না। কারণ হচ্ছে আমরা আপনার বন্ধুর ঘটনাটা ভেরিফাই করতে পারবো না। আপনার বন্ধুটা আসলে রেপ করেছে কি করে নাই, আপনার মুখের কথা থেকে তো আমরা সেই জিনিসটা বিশ্বাস করতে পারবো না বা ভেরিফাই করতে পারবো না। ঠিক আছে, আপনাকে তাহলে আজকে বিদায় জানাচ্ছি। আপনি ভবিষ্যতে যখন আসবেন, লাস্ট একটা কথা আমি বলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি একটা লাস্ট একটা কথা বলি, এভিডেন্স দিয়ে তারপর আসবেন। হ্যাঁ, শেষ কথা বলেন। আচ্ছা আমি একটা লাস্ট একটা কথা বলি আমি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি লাস্ট একটা কথা আমি বলি, বলবো? হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ধরে নিন আমার জীবনে যদি এমন কখনো কিছু হয় যেটা, যে আমি একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিলাম, ঠিক আছে, সে আমার নামে মিথ্যে মামলা দিল, আমার সামাজিক সম্মান নষ্ট হলো, আমার সামাজিক সম্মান নষ্ট হলো, অর্থাৎ আমি তো মনে মনে জানি যে আমি কি কি করেছিলাম, আমি তো খারাপ কিছু করিনি, সে যদি আমার নামে মিথ্যা মামলা দেয়, আমার সামাজিক সম্মান নষ্ট হয়, তাহলে তো আমি বাইরে এসে, ঠিক আছে, সে মানে আমার তো লাইফ শেষ, মানে যে সামাজিক সম্মান অর্জন করেছিলাম, যে সবকিছু অর্জন করেছিলাম, ফ্যামিলি সবকিছু ছিল, সবই তো শেষ, আমার তো কিছু নেই আর। তো বাইরে এসে আমি কি করব তাহলে? তখন আমি কি করব? আমার কি করণীয় হবে একটু বলুন না, কি করণীয় হবে আমার তখন? ততদিনে তোমার 1 বছর 2 বছর জেল খাটা হয়ে গেছে, তারপরে খালাস পেয়ে বাইরে এলাম, তখন আমার কি করণীয় হবে? মানে অন্য কেউ হলে তো মানে অনেকে থাকবে যে এরকম মানে আমি এসে কি করব, এরকম কিছু স্ট্যাটিস্টিক্স তো আমাদের দেখাতে হবে। আপনি মানে হাজার হাজার এনে দেবো, হাজার এনে দেবো, আপনি শুধু কালকে একটু আমাকে করবেন, কালকে একটু জয়েন করবেন, ঠিক আছে? হাজার এনে দেবো, সেই রেফারেন্সগুলো আপনি একটু সংগ্রহ করে নিয়ে আসবেন। নিশ্চয় হাজার দিয়ে দেবো, অসুবিধা নেই, হাজার দিয়ে দেবো। হ্যাঁ কালকে হাজার দিয়ে দেবো, তারপরে আপনি বলবেন যে আমার কি করণীয়। নিশ্চয় উত্তর দিতে পারি আসিফ ভাই, আপনার অনুমতি থাকলে এই প্রশ্নটা দিতে পারি আমি? বলুন। যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে, দেখুন যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে, আপনার সঙ্গে না, আপনার সঙ্গে তো হয়নি সত্যি কথা বলতে গেলে, বা যদি কারোর সঙ্গে সেটা হয়ে থাকে, সেটা নিশ্চয়ই অন্যায়, সেটা নিশ্চয়ই অন্যায়। কারোর সঙ্গে যদি অবিচার হয়ে থাকে নিশ্চয়ই অন্যায়, এবং তার জন্য একটা লিগ্যাল রেমেডি থাকা উচিত, অ্যাবসলিউটলি তার জন্য লিগ্যাল রেমেডি থাকা উচিত। এবং কিছু কিছু আছে, এবং ভারতবর্ষের মতন জায়গায় সেই লিগ্যাল রেমেডি গুলো ঠিকভাবে হয় না, সেটা আমরা জানি। কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো একটা ফোরামে এসে উইদাউট এনি প্রুফ বলে দেবেন যেরকম প্রচুর হয়, নিয়ে আপনি ওভারঅল মানে মানে একটি পাবলিকের একটি সেকশনের উপর আপনি একটা দাগ দিয়ে দেবেন যে এরা এরকম করে। দ্যাট ইজ নট ফেয়ার। আপনার সঙ্গে যদি স্পেসিফিক্যালি কিছু হয় বা কারোর সঙ্গে যদি কিছু হয়, তাহলে তার লিগ্যাল রেমেডি অবশ্যই থাকা উচিত, অ্যাবসলিউটলি থাকা উচিত, তা নিয়ে আমার কোনো ইয়ে নেই, ঠিক আছে? কিন্তু তা নিয়ে এই কয়েকটা কেস তুলে, এক সেকেন্ড, তা নিয়ে এই কয়েকটা কেস তুলে আপনি বলতে পারেন না যে ভারতবর্ষের মহিলারা এরকম বা হোয়াট এভার, যেটা আপনার কথা থেকে মনে হচ্ছে। ঠিক আছে মাসুদ, আপনাকে তাহলে আজকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে।